এটি একটা বড় ধরনের রহস্য এবং এটা নিয়ে অনেক চটকদার থিওরি আপনার সামাজিক মাধ্যমে ঘুরছে আর কি। তবে এই জায়গায় একটা ব্যাপার কি, ধরেন আমরা প্রথম একজন বিশিষ্ট মব ইনফ্লুয়েন্সার দেশের বাইরে অবস্থান করেন আর কি, তো তিনি বিদেশের মাটির থেকে তিনি খুব কমফোর্ট জোনে থাকেন আর কি, যে এখানে গণঅভ্যুত্থান হোক, লড়াই সংগ্রাম যত কিছু হোক, তিনি খুব আরামে থাকেন আর কি। তো সেখান থেকে তিনি আর কি প্রথম একটা হিন্ট দিলেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে, একটা কারণও তিনি ব্যাখ্যা করলেন তার মতো করে, নানান জিনিস ব্যাখ্যা করে। এবং এরপর দেখলাম যে বিভিন্নজন বিভিন্ন জিনিস ব্যাখ্যা করছেন, বিভিন্ন জিনিস বিভিন্ন থিওরি দিচ্ছেন আর কি। কিন্তু বাস্তবটা কি, এইটা আসলে আমি এবং সাধারণ মানুষ, ঠিক আছে, আমরা আসলে জানি না আর কি। সবাই সবার মতো যার যার স্বার্থ অনুযায়ী, যার যার ইন্টারেস্ট অনুযায়ী একরকম কল্পনা দাঁড় করাচ্ছি, জল্পনা করছি। তবে কল্পনা জল্পনার অবসান হয়েছে, এইটা ঠিক আছে, যে যাহা রটে ছিল তাহা বটে ছিল আর কি, বলে না, যাহা রটে তাহা তো কিছু বটে, তাহা বটে ছিল, এইটা হলো ঠিক আছে। যাহা রটে ছিল তাহা বটে হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ হয়েছে। কিন্তু এই পদত্যাগটার সাথে আপনি দেখেন 1990-এর গণঅভ্যুত্থানের পর 91-তে বাংলাদেশ রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে যাত্রা শুরু করবার পর এরকম অনেকবার রাষ্ট্রপতিরা বিদায় নিয়েছেন, রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন। এবার প্রতিবারই দেখা গেছে যে আগের যে রাষ্ট্রপতি থাকতো, আগের সরকার, সেই সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছে, বা কেউ কেউ একটু আগেও কখনো কখনো পদত্যাগ করে গেছেন, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বা ব্যক্তিগত কাজ বা রাজনৈতিক ব্যাপার স্যাপার উপরে একটু আগেও কেউ কেউ গেছেন, কেউ কেউ পূর্ণ মেয়াদ থেকে তারপরে গেছেন আর কি। অর্থাৎ 90-এর পর থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট যে এই পরিবর্তনটা খুবই কনস্টিটিউশনালি হয় এবং পিসফুলি হয় বাংলাদেশে আর কি। নির্বাচন বাংলাদেশে যেমন তেমন হোক, ঠিক আছে, কিন্তু এই জায়গার পরিবর্তনটা একটা কনস্টিটিউশনাল পরিবর্তন বাংলাদেশে হয়ে আসতেছে 91 থেকে আজকে 26, এই আপনার ধরেন 36 বা 35 বছর ধরে একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতার ব্যত্যয় এবার ঘটেনি, তবে দাবি উঠেছিল। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির বঙ্গভবন ঘেরাও করার উদ্যোগ ছিল, আরও অনেক কিছু বিষয় ছিল, এবং সেই দাবির সাথে তখন আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তির অনেকেই, বিএনপি বলেন, বামপন্থীদের বলেন, আমরা অনেকেই এটার সাথে তখন সহমত পোষণ করি নাই। সেটার কারণে হোক বা যে কোনো কারণে হোক, আমরা দেখেছি যে সেই আন্দোলন কার্যকরিতার জায়গায় যায় নাই এবং রাষ্ট্রপতি তখন পদত্যাগ করেন নাই। আবার আমরা দেখেছি এবার সংসদ অধিবেশন বসবার পর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছেন, তখন দেখেছি জামাত, এনসিপি জোর প্রতিবাদ আমরা দেখেছি। প্রতিবাদ সেটাই হোক, ঠিক আছে, লাল কার্ড দেখানো হোক, সাদা কার্ড দেখানো হোক, যেটাই হোক, তিনি তার বক্তব্য দিয়ে গেছেন এবং তিনি গিয়ে তার দায়িত্ব পালন করে আসছিলেন আর কি। এরপর দেখা গেল হঠাৎ হয়তো তিনি যা লিখেছেন, সত্যি সত্যি তার বাইপাস সার্জারি হয়েছে, সত্যি সত্যি দীর্ঘ একটা সময় তিনি দেশের বাইরে কোনো চিকিৎসকের সাথে দেখা করতে পারেন নাই, একটা দীর্ঘ সময়। তো তার বয়সটা হিসাব করে এরকম হতে পারে শুধু স্বাস্থ্যের জন্য, কিংবা হতে পারে যে সমস্ত কথাগুলো শোনা যাচ্ছে যে তিনি কাউকে টেলিফোন করেছেন বা কারো টেলিফোন এসেছে, বা তিনি সেটি আবার চ্যালেঞ্জও করছেন, এবং তিনি চ্যালেঞ্জ করেছে। কিন্তু এই জায়গার বিষয়টা যে এই তথ্য আমি বাংলাদেশে থেকে, লড়াই সংগ্রামে থেকে, মানুষের মাঝে থেকে, আপনাদের মাঝে থেকে পাই না, আমাদের ওমর সাদাত ভাই পায় না। তো কি এটা কি সিআইএ তাকে খবর দেয় নাকি তাকে খবর দেয়? কে তাদেরকে খবর দেয়? আমরা খবর পাই না, ঠিক আছে। আবার এই খবরটা দেওয়ার পরও দায়িত্বশীল সরকারের জায়গা থেকে, রাষ্ট্রপতির কথা বাদ দেন, সে তো ব্লেম হয়েছে, সে তো নিজেকে সেলফ ডিফেন্স দিতে পারে, মিথ্যা কথা বলতে পারে, কিন্তু একটা দায়িত্বশীল বিশ্বাসযোগ্য কোনো একটা জায়গা থেকে আমাদের কাছে কোনো ব্যাখ্যাও দেওয়া হয় না। সব সময় খুব কৌশল এবং কৌশলের উপর কৌশলের প্যাচে, ঠিক আছে, বাংলাদেশ কিন্তু একটা বিপদের মধ্যেই আছে আর কি। আর আমরা তো কোনো কিছু আসলে বিশ্বাস করা যায় না কিন্তু, ঠিক আছে।
আপনি সামাজিক মাধ্যমে যাই দেখবেন আপনি কিন্তু অর্ধেক বিশ্বাস করবেন বা সিকিভাগ বিশ্বাস করবেন। চিন্তা করবেন এটা কি এআই? এআই না। সত্যকে মনে হবে এআই, এআইকে মনে হবে সত্য। ঠিক আছে? সত্য যে কোথায় হারায় যায়, ফলে আপনি যে নেপথ্য খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে, সেই নেপথ্যের ব্যাপারে একজন সাধারণ মানুষ হিসেবে সততা এবং দায়িত্বশীলতার সাথে, ঠিক আছে, কোনো তথ্য বা তত্ত্ব আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, হবে না আর কি।